এক মাসের ব্যবধানেই প্রায় $3 বিলিয়ন বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে। হাম আসলে একটা মহামারী পর্যায়ে চলে গিয়েছে। এখন হামকে যদি মহামারী ঘোষণা সরকার না করে সেক্ষেত্রে জনসচেতনতা বাড়বে না, মানুষ এটাতে আরো আক্রান্ত হবে। তিনি 20 বছর আগে ঢাকার বাইরের প্রত্যন্ত এক অঞ্চলে গিয়ে আসলে হেলিকপ্টারে চড়ে গিয়ে সেখানে নকল রোধ করেছিলেন, কিন্তু ঠিক একই ধরনের পরিস্থিতি যদি এখন হয় তা কিন্তু আসলে সম্ভব না। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টাইমস টুডে হেডলাইনে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত বিশেষ বিশেষ কয়েকটি খবর নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের পত্রিকাতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এই নিয়ে প্রথম আমি আলোচনা করব আমার সহকর্মী তাকিম মোহাম্মদ জুবাইরের সঙ্গে। আপনার যে স্টোরিটা আজকে লিড স্টোরি হয়েছে সেটি হচ্ছে যে নানান কারণে অর্থনীতি এখন তীব্র চাপে আছে এবং দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে আরও নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে এবং চাপ আরও বেড়েছে। তো এই যে তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, বিএনপি সরকার, তারা এই চাপটা আসলে কিভাবে সামলাবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে মানে আমাদের যে অর্থনীতির চাপে আছে কি কি কারণ সেগুলো যদি একটু বলেন। অর্থনীতি এখন বেশি চাপে আছে বহিঃচাপে, যেটা আসলে এই সরকারের নিয়ন্ত্রণে ছিল না ম্যাক্সিমাম জায়গাগুলোতেই। আর অভ্যন্তরীণ চাপটা যেহেতু ডেভেলপমেন্ট ব্যয় নাই, যেহেতু গভর্নমেন্টের ডেভেলপমেন্ট ব্যয় খুব, আপনি জানেন যে 16 বছরের মধ্যে সর্বনিম্ন, অভ্যন্তরীণ চাপটা ভেবে না থাকলেও বহির্বিশ্বের যে চাপটা, মানে বহির্মুখী যে চাপটা, এক্সটার্নাল শকটা আমাদের খুব চেপে ধরেছে। একটু যদি ব্যাখ্যা করতে। এর মধ্যে রয়েছে আমাদের বাণিজ্য ঘাটতি, দেখবেন হলো আমাদের অনেক বেড়ে গেছে। এক মাসের ব্যবধানেই প্রায় $3 বিলিয়ন বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে। তারপর হলো পাশাপাশি হলো আপনার এই যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি, সার, তেল, গ্যাস সহ সারের দাম কিন্তু অনেক বেড়ে গেছে এবং বাংলাদেশকে কিন্তু প্রায় হলো স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। মার্কেটের যে রেট, নর্মালি স্পট মার্কেটে তার চেয়েও বেশি থাকতে পারে, কারণ স্পট মার্কেটের রেটটা আসলে পাবলিশ হয় না। সেক্ষেত্রে হলো এই ডলারের একটা, এই যে জ্বালানির বাড়তি যে ব্যয় হচ্ছে, সেখানেই সরকার হিসাবে $2.6 বিলিয়ন ধারণা করা হচ্ছে মার্চ থেকে জুন পর্যন্ত বাড়তি খরচ যাবে জ্বালানি এবং সারে। এটা তো আসলে গভর্নমেন্টের কোনো প্ল্যানের মধ্যেই ছিল না যে এত টাকা তার ভর্তুকি দেবে, এবং গভর্নমেন্ট ভর্তুকি কন্টিনিউ করবে, এটা গভর্নমেন্টের যেটা ডিসিশন, যেটা ইঙ্গিত পেলাম। যেমন গভর্নমেন্টের অর্থ বিষয়ক উপদেষ্টা যে প্রধানমন্ত্রী, ওনার সাথেও কথা হলো, উনি বললেন যে সরকার এই ভর্তুকি অব্যাহত রাখবে, কারণ তারা চাচ্ছেন যে গণকল্যাণমুখী বা অবস্থানটা ধরে রাখতে। আর পাশাপাশি হলো যে আপনি জানেন যে সামনে রেমিটেন্স এখন ভালো আসতেছে, যেটা একটা শঙ্কা আছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা কিন্তু এখনো পজিটিভ আছে শুধু রেমিটেন্সের উপর ভর করে। $17 বিলিয়ন যে এইটা আছে, ট্রেড গ্যাপটা যেটা আছে, এটার পরে কিন্তু পজিটিভে আছে বিওপিটা, একমাত্র হলো রেমিটেন্স ফ্লোটা ভালো। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তারা যদি চাকরি হারায়, তারা কিন্তু এই রেমিটেন্স ফ্লোটা থাকবে না। আরেকটি মানে বিষয় এখানে ছিল যে পেনিকড হয়ে আমাদের কর্মীরা তাদের যে জমানো টাকা, সেভিংসগুলো, সেভিংস পাঠিয়ে দিচ্ছে, এই কারণে রেমিটেন্স, এটাও ধারণা একটা আছে যে এই পেনিকড হয়ে তারা সেভিংস পাঠিয়ে দেওয়া। আবার হয়তো ধারণা করা হচ্ছে যে কেউ হয়তো চাকরি ছেড়েও চলে আসতে পারে দেশে, এই যুদ্ধ সমস্যা থাকবে না। যেমন আমি আমার এক পরিচিত লোকের সাথে কথা হয়েছে, সেদিন দেখা হলো, উনি যুদ্ধ শুরুর মানে ওই অবস্থাতেই উনি যখন টেনশন চলতেছে তখন তিনি দেশে চলে আসছিলেন এবং যুদ্ধ যতক্ষণ শেষ না হবে এরপরে উনি যাবেন। মানে তাহলে আমার কাছে ধারণা হয়তো অনেকেই এরকম যুদ্ধকালীন অবস্থায় দেশে সুযোগ যখন পেয়েছেন। মধ্যপ্রাচ্য থেকে তো নিয়মিতই মানে প্রতিদিনই ফ্লাইট আসে এবং সেখানে মানে শত শত বাংলাদেশিরা আসেন এবং যান, তো সেটা তো ডিসরাপ্টেড হয়েছে। আপনার কাছে আরেকটি জিনিস আমি জানতে চাচ্ছিলাম, শকের বিষয়টা একটু পয়েন্ট ছিল, সেটা হলো এক্সটার্নাল শকের আরেকটা পার্ট আছে। আমাদের যে জানেন বিগত সরকারের সময়ে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট করা হয়েছে, এর মধ্যে কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট করা হয়েছে অনেক ভিশনারি, যেগুলো আসলে ওইভাবে আউটপুট দেয় না আমাদেরকে। যেমন আমি যদি বলি কর্ণফুলী টানেল, এরকম কিছু প্রজেক্টের একটা, এই যে ঋণগুলো আমরা করেছি, এই ঋণের একটা বিশাল বোঝা এখন আমাদের মধ্যে আসছে। আমি ঠিক ওই প্রশ্নে আসতে চাচ্ছিলাম যে আমাদেরকে ধরেন যে এই বছরে
কত ঋণ পরিশোধ করতে হবে? আমাদেরকে এই বছরে $4.74 বিলিয়ন হলো আমাদের ঋণ পরিশোধ করতে হবে শুধু এই ফিসক্যাল ইয়ারে। এই মানে যে নেক্সট 2-3 মাস আছে এর জি, মধ্যে? এই 3 মাসের মধ্যেই আমাদের এটা পরিশোধ করতে হবে। এর মধ্যে আমাদের যেটা যে বিভিন্ন বাজেটারি সাপোর্ট যেগুলো আমরা পাই ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এডিবি থেকে, জাইকা থেকে, এই বাজেটারি সাপোর্ট থেকে আমরা যেটা মিনিস্ট্রির কাছ থেকে যেটা হিসাব পেলাম সেটা হলো এই $4.14 বিলিয়ন মতো তাদের সাপোর্টের লাইন আপ আছে যেটা তারা পাওয়ার সম্ভাবনা আছে। এখানেও প্রায় 600 মিলিয়নের মতো একটা গ্যাপ আছে যেটা এটা ফিল আপ করতে হবে। আমি এই প্রশ্নে আসতে চাচ্ছিলাম যে সরকার তো চেষ্টা করছে যে নানান জায়গায় থেকে তার অর্থের যেটা প্রয়োজন হবে তার সংকুলন করার জন্য। তো এটি কি কোনো এই পর্যন্ত কোনো কমিটমেন্ট পেয়েছেন? আর পেলেও ধরেন কতদিনের মধ্যে আমরা পেতে পারি? 4.1 বিলিয়ন যেটা সেটার কমিটমেন্ট আগে থেকেই আছে, যেহেতু গত এটা চলতি অর্থ বছরে তো এই কমিটমেন্টগুলো মূলত অর্থ বছর শুরুতেই বিভিন্ন উন্নয়ন কিন্তু আমাদের আরো যে 2.5 অথবা 3 বিলিয়ন 2.6 প্লাস 600 মিলিয়ন যে গ্যাপ আছে এটা মিলে হলো আমাদের প্রায় 3.2 বিলিয়নের একটা গ্যাপ ধারণা করছে। এটা মিনিস্ট্রি একটা অ্যাজাম্পশন করছে যে তাদের $3.2 বিলিয়ন এই ফিসক্যাল ইয়ারের মধ্যে লাগবে, এবং এটার জন্য আসলে বাংলাদেশ মিনিস্ট্রি খুব দৌড়ঝাঁপ করছে। আপনারা জানেন এখন ওয়াশিংটনে একটা মিটিং চলতেছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর যে স্প্রিং মিটিংটা, এবং ওই মিটিং এর সাইড লাইনে আমাদের মানে আজকে বাংলাদেশের মানে রাতের বেলা মিটিংটা হওয়ার কথা। কয়েকটা ধারাবাহিক মিটিং চলছে। মূল একটা মিটিং হলো বুধবার ওয়াশিংটন টাইম 3টায় হয়েছে, বাংলাদেশ টাইম 2টার সময় হয়েছে গত রাতে, অর্থাৎ এই আমরা যখন আলোচনা করছি। এবং হলো আরেকটা মিটিং বৃহস্পতিবারে ওয়াশিংটন টাইম সকাল 11টায় মিটিং আছে আরেকটা। এরপরে 17 তারিখ পর্যন্ত আরো 2টা মিটিং আছে, আরো টোটাল আরো তিনটা মিটিং হবে। 17 তারিখ পর্যন্ত মিটিং চলবে, এরপরে 18 তারিখ এই স্প্রিং মিটিং শেষ হবে, এই প্রতিনিধি দল চলে আসবে। এখানে অর্থমন্ত্রী আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, আপনার এনবিআর এর যে চেয়ারম্যান উনি আছেন, এবং মূলত আইএমএফ এর সাথে মিটিংয়ে আপনি জানেন লিড দেয় মূলত হলো সেন্ট্রাল ব্যাংক, যেহেতু আইএমএফ কাজ করে সরাসরি সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে। সেক্ষেত্রে ওখানে যারা কর্মকর্তারা আছেন তারা চেষ্টা করছেন যে গভর্নমেন্ট যেহেতু $3.2 বিলিয়ন দরকার, আরও ওখান থেকে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর কাছ থেকে $2 বিলিয়ন একটা সাপোর্ট, তারা বাজেট সাপোর্ট চেয়েছেন এই অর্থ বছরের জন্য। সেক্ষেত্রে অর্থমন্ত্রী তো বলেছেন যে তারা পেয়েছে কমিটমেন্ট, কিন্তু আপনার স্টোরিতে দেখলাম যে সেটি নাই। সেটি আসলে উনি যেটা বলেছেন এটার সাথে বাস্তবতার একটু ভিন্নতা রয়েছে, কারণ আমি যারা এই টিমকে লিড দিচ্ছে মূলত যারা অর্থমন্ত্রী মূলত হলো মূল মিটিংটায় গভর্নমেন্টের পক্ষ থেকে উনি একটা কথা বলেন বা করেন, কিন্তু মূল মিটিংগুলো কিন্তু অর্থমন্ত্রী ওইভাবে ইনভলভ থাকেন না, আপনি যেটা জানেন। এই যারা মিটিং করেন মূলত মিটিংগুলো হয় কর্মকর্তা লেভেলে। সেক্ষেত্রে সেই মিটিংয়ের তারা এই যে বুধবার রাতে যে আলোচনাটা হলো ওখানেই মূলত প্রস্তাবনাগুলো উঠানো হয়েছে, এবং আপনি যেটা আমরা জানতে পেরেছি বাংলাদেশ প্রচুর প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কারণ হলো আপনি দেখেন যে বিগত সরকারের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময় আইএমএফ এর পরামর্শেই বাংলাদেশের আর্থিক খাত, রাজস্ব খাত সংস্কারের বেশ কিছু কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই উদ্যোগগুলো কিন্তু বর্তমান গভর্নমেন্ট কিন্তু অনেকটা পেছনে চলে গেছে বা একটু। সেক্ষেত্রে কি আমাদের ধরেন যে ঋণটা পেতে আমরা কমিটমেন্ট পাচ্ছি বলছি, সেক্ষেত্রে কি নতুন নতুন আরো শর্ত বা এই আগের শর্তগুলোই সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, এই কমিটমেন্ট দিয়ে হয়তো ঋণটা পেতে পারে? একটা কমিটমেন্ট যেতে হবে, তবে যেটা জানা গেছে ওয়ার্ল্ড ব্যাংক আগ্রহ দেখিয়েছে $2 বিলিয়ন যে বাজেট সাপোর্টের বিষয়ে। তবে হলো নর্মালি যেটা প্র্যাকটিস, গ্লোবাল প্র্যাকটিস, আইএমএফ যতক্ষণ লোন না দেয় ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি তারা কিন্তু লোনে আসে না, কারণ কান্ট্রি রেটিংটা মূলত আইএমএফ করে, ওরা করে না। সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে ধরুন আমাদের কোনোভাবে আমরা পেলাম না, হ্যাঁ আমাদের নেক্সট 2 মান্থসের মধ্যে লাগবে, তো সেই ক্ষেত্রে যদি আমাদের রিজার্ভে হাত দিতে হয় তাহলে তার কনসিকুয়েন্স কি হবে? একটু এক লাইনে বলে নেই যে আমাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা যদি আমাদের কমিটমেন্টটা, মানে বর্তমান গভর্নমেন্ট যদি তার সংস্কারের কমিটমেন্টটা আইএমএফকে যদি বুঝাতে পারে বা তাদেরকে কমিটমেন্টটা তাদেরকে মানে তাদের কাছে উপস্থাপন করতে পারে ভালোভাবে, আশা করা যায় পেতে পারে। কিন্তু আর হলো যদি না পায় সেক্ষেত্রে আমাদের রিজার্ভ জানেন এখন BPM 6 হিসেবে রিজার্ভটা আছে 30 বিলিয়নের একটু উপরে আর কি, আজকের যে হিসাবটা 30.3 বিলিয়ন। তাহলে আমাদের 3.2 বিলিয়ন যদি আমার এখান থেকে চলে যায় তাহলে আমাদের রিজার্ভটা কিন্তু 27 বিলিয়নে নেমে আসবে।
আর যদি ধরে নিলাম যে আমাদের রেমিটেন্স ফ্লো এটাই থাকবে, এটা থাকলেও সামনে যদি যুদ্ধ থেমে যায়, আপনি জানেন যে তাহলে তখন কিন্তু ইম্পোর্ট চাপটা কিন্তু আমাদের অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে ওই রেমিটেন্সের যেটা বাড়তি আসলেও সেটা কিন্তু ওখানেই খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজেটটা কমে গেলে সেক্ষেত্রে আমাদের কান্ট্রি রেটিংয়ে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাব। কারণ আইএমএফ বলেন বা যারাই বলেন, তারা রিজার্ভটাকে একটা কান্ট্রি রেটিংয়ের একটা মেজারমেন্ট হিসেবে তারা দেখে। সেক্ষেত্রে আমরা একটা চাপে পড়বো স্বাভাবিকভাবেই। দেখা যাক কিভাবে এই সরকার এই চাপ সামলায়। দর্শক, হামের প্রকোপ বেড়েই চলেছে। একদিকে যেরকম শিশুরা আক্রান্ত হচ্ছে, অন্যদিকে মৃত্যুর মিছিল থেমে যায়নি। প্রতিদিনই শিশু মারা যাচ্ছে এবং গতকাল 8 জন শিশু মারা গেছে এবং সব মিলিয়ে 206 জন শিশু হাম বা হামজনিত কারণে মারা গেছে গত প্রায় 1 মাসেরও বেশি সময়। তো এইটা আসলে কোন পর্যায়ে আছে এবং এটা কবে নিয়ন্ত্রণে আসবে, ভ্যাকসিনেশনের বা কী অবস্থা, সব নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী আলামিন সাদমানের সঙ্গে। এই মৃত্যুর মিছিল, মানে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে ভ্যাকসিনেশন চলছে এবং ভ্যাকসিনেশন আরও এক্সপান্ড করা হয়েছে। সব মিলিয়ে এখন ধরুন আমরা কোন পর্যায়ে আছে, আমরা কি এটা আগামী কিছুদিনের মধ্যে এটা কি কন্ট্রোলে আসবে নাকি এটা চলতেই থাকবে এইভাবে? আসলে হতাশার ব্যাপারটা হচ্ছে আগামী কিছুদিনের মাঝখানে, বিশেষজ্ঞদের মধ্যে আগামী কিছুদিনের মাঝখানে আসলে এটা কমে আসার কোনো সম্ভাবনা নেই। ডাটাও সেম জিনিসটা ইন্ডিকেট করছে। গত 1 মাসের ডাটা যে বিশ্লেষণ করে দেখা গিয়েছে এবং হচ্ছে বিশেষজ্ঞদের যখন মতামত নেওয়া হয়েছে, তারাও সেম জিনিসটাই বলেছে যে আগামী যে জানেন হামে হচ্ছে হার্ড ইমিউনিটির জন্য 95% হচ্ছে ভ্যাকসিনেশন প্রয়োজন, কিন্তু এর বাংলাদেশে তো ইপিআই প্রোগ্রামের মাঝখানে ব্যাহত হওয়ার কারণে এর আশেপাশেও নাই। মানে গত কয়েক দশকের সবচেয়ে বাজে অবস্থা এবং ওই আমরা 95% হার্ড ইমিউনিটি অর্জন করতে করতে আমাদের হচ্ছে কারেন্ট যেই র্যাপিড গ্রোথ, সেটা মানে কার্যে গ্রোথ, ওইটাতে আরও 2 মাসের মতো অন্তত লেগে যেতে পারে বলে ডাটাও ইন্ডিকেট করতেছে। এটা বিশেষজ্ঞরা আপনি বলছেন যে বর্তমানের যে অবস্থা, এই অবস্থাটা অন্তত আরো 2 মাস চলবে, অন্তত আরো 2 মাস চলবে এবং 2 মাস পরে এটি কমতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন। যদি এখন সরকার হঠাৎ করে কোনো বড় পদক্ষেপ না নেয়, তাহলে এটা আসলে কমার কোনো সম্ভাবনাই। আচ্ছা, ধরুন বিশেষজ্ঞরা বলছে যে মহামারী ঘোষণা করা হোক, এটি কেন বলছেন? দেখুন, আসলে মহামারী তখনই ঘোষণা করা হয় যখন আসলে কোনো রোগের প্রাদুর্ভাব পুরা এক জায়গা কেন্দ্রিক না হয়, পুরো ছড়িয়ে পড়ে আর কি, দেশব্যাপী ছড়িয়ে পড়ে, অঞ্চলব্যাপী ছড়িয়ে পড়ে। আমরা কিন্তু হামের ব্যাপারটাও দেখছি। আমরা ঢাকার যে কোনো হাসপাতালে গেলেই দেখতে পাচ্ছি যে কুমিল্লা থেকে আসছেন, একজন হয়তো পঞ্চগড় থেকে আসছেন, পুরো দেশ থেকেই আসছেন এবং তারা তো সদর হাসপাতালে হামের চিকিৎসা নিচ্ছেনই। তো হাম আসলে এমন না যে হাম শুধুমাত্র ঢাকাতে আছে। হাম ঢাকাতে আছে, রাজশাহীতে আছে, বাংলাদেশের প্রায় সকল বিভাগেই আছে। এই পর্যন্ত 30টা উপজেলাকে হটস্পট ঘোষণা করে ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু করা হলেও আসলে হামের যে হামের ব্যাপ্তি আসলে যেহেতু সারা দেশব্যাপী, সেই জন্যই তো সরকার হামের টিকাদানের কর্মসূচি পুরো দেশব্যাপী নিয়েছে। সব কিন্তু ইন্ডিকেট করে যে হাম আসলে একটা মহামারী পর্যায়ে চলে গিয়েছে। এখন হামকে যদি মহামারী ঘোষণা সরকার না করে, সেক্ষেত্রে জনসচেতনতা বাড়বে না, মানুষ এটাতে আরও আক্রান্ত হবে। তো এটাতে আসলে কিন্তু মানুষেরই এবং আলটিমেটলি গভর্নমেন্টেরই লস। বিশেষজ্ঞরা বলছেন যে তারা খুব গুরুত্ব দিয়ে বলছেন, খুব জোর দিয়ে বলছেন যে এটাকে আসলে মহামারী ঘোষণা করে ওইভাবে ট্রিট করা হোক, মানুষকে জনসচেতন করা হোক এবং এটার জন্য যা যা পদক্ষেপ নেয়ার। ধরুন অবস্থার তো অবনতি হচ্ছে, মানে চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা? চিকিৎসা ব্যবস্থা হচ্ছে হামের যে ভ্যাকসিনেশন ড্রাইভ, ওইটা হচ্ছে আপাতত যে ভ্যাকসিনেশন ড্রাইভটা, তাতে দেখলাম হচ্ছে ডিএইচএস এর ইনফরমেশন অনুযায়ী যে প্রায় 20 লাখ এর আশেপাশে তারা টিকাদানের কর্মসূচি চিন্তা করছেন আপাতত, এবং এর মাঝখানে 51.9% তারা হচ্ছে অ্যাচিভ করেছেন বলে আজকের মানে গতকালের সর্বশেষ তথ্য মতো জানা গিয়েছে। আর চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলেন, তাহলে হচ্ছে হাসপাতালগুলোর অবস্থা খুবই খারাপ। হাসপাতাল আইসোলেশনের তো কোনো ব্যবস্থা নেই। আইসোলেশনে মানে খুব একদমই কম ব্যবস্থা। ধরেন মানে অনেক 2-1টা হাসপাতাল হয়তো কিছুটা মেনটেন করতে পারে, কিন্তু বেশিরভাগ হাসপাতালই ওইটার আশেপাশেও নেই। হাসপাতালগুলোর আসলে ক্যাপাসিটিও নেই, ওভারক্রাউডেড। আমরা ইতিমধ্যে অনেকবারই এটা রিপোর্ট করেছি যে হাসপাতালগুলোর ক্যাপাসিটির বেশি
রোগী আসছেন এবং অনেক ক্ষেত্রে আসলে ফিরিয়েও দিতে পারছেন না চিকিৎসকরা। হাসপাতালগুলোর আমরা যদি বাংলা শিশু হাসপাতালের কথা বলি, যেহেতু শিশুদের মাঝখানেই বেশি হয়, শিশু হাসপাতালের আইসিইউ কখনো খালি থাকতেছে না, এত বাজে অবস্থা। এবং শিশু হাসপাতালের প্রতিটা বেড, যে হামের যে ওয়ার্ড, আমাদের হচ্ছে চিকিৎসকরাও নিজেরাই বলছেন যে আসলে আমরা 10 জন রোগী যদি একদিন চলে যায় তাহলে ওই দিনই 15 জন রোগী বা 20 জন রোগী, মানে কথার কথা বলছেন, যে তাহলে মানে বোঝা যাচ্ছে যে ওভারক্রাউডেড লিমিট। তো আপনি কি বলতে চাচ্ছেন যে সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না? এটি বিশেষজ্ঞরা বলছে যে এটি মহামারী ঘোষণা করা উচিত। আসলে তো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, হ্যাঁ। সরকার কি বলছে? সরকার আসলে এখনো যদিও আমাদের স্বাস্থ্যমন্ত্রী মুখে কয়েকবার হচ্ছে এপিডেমিকের কথা বলেছেন, কিন্তু আমরা কিন্তু এই পর্যন্ত কোনো ঘোষণা সরকারের তরফ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে অথবা অধিদপ্তরের তরফ থেকে আমরা কিন্তু এটা কখনো পাইনি। তারা মানে এখন পর্যন্ত পাইনি, তারা এটাকে এখন পর্যন্ত এপিডেমিক বলছে না। স্বাস্থ্যমন্ত্রী দু একবার কয়েক জায়গায় উল্লেখ করছেন, কিন্তু সরকারিভাবে যে কোনো পদক্ষেপ নেওয়া, এটাকে মহামারী ঘোষণা করে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা আমরা কোভিডের সময় যেটা দেখেছিলাম, ওই জিনিসটা কিন্তু এখনো হয়নি। এবং ওইটা যদি খুব দ্রুত না করা হয় তাহলে কিন্তু হয়তো পরিস্থিতি আরও খারাপ হবে। মানুষের জনসচেতনতা, যেহেতু শুধুমাত্র একটা সার্টেইন এজের মানুষজনকে এটা করছে, তো মানুষ সচেতনও না ওইভাবে। দেখা যাচ্ছে যে একটা বয়স্ক মানুষ যার আগে হাম হয়নি, সে হয়তো হামটা বহন করে এসে তার থেকে হয়তো অন্য ছোটরা এটা এটা মানে তাদের মাঝে ছড়িয়ে পড়ছে। তো এই ক্ষেত্রে আসলে বিশেষজ্ঞরা এটা গুরুত্ব দিচ্ছেন যে এটাকে খুব দ্রুত যেন মহামারী ঘোষণা করা হয়, এবং মহামারী ঘোষণা করে যেন এটার আরো করা হয়, গুরুত্ব দেওয়া হয়। সরকার বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে এবং আমরা চাই যে আরও গুরুত্ব সহকারে নিক এবং মহামারী ঘোষণা করে নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করুক। দর্শক, বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটির খুবই দুরবস্থা আমাদের অনেক বছর ধরে। প্রায় 2 দশক পরে নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের, এবং তিনি এসে শিক্ষায় যে নানান ধরনের সমস্যা আছে সেগুলোকে গুরুত্ব না দিয়ে তিনি সেই 20 বছর আগে যে নকলের বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন সেটিকে নিয়েই মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এদিকে আবার শিশুদেরকে রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য প্রভাবিত করার চেষ্টা করছেন। এই নিয়ে নানান ধরনের ট্রল হচ্ছে, আলোচনা হচ্ছে। তো এইসব নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী শাহরিয়ার মায়ের সঙ্গে। শিক্ষামন্ত্রীর বিষয়টা যেন একটু ফানি হয়ে যাচ্ছে না, মানে ওনার যে কাজকর্ম, কথাবার্তা। আমরা যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকছি দেখতে পাচ্ছি যে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তাকে নিয়ে বারবারই কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছেন। এবং দুঃখজনক বিষয় হচ্ছে শিক্ষামন্ত্রী নিজেও এই ব্যাপারটি নোটিস করেছেন, কিন্তু তিনি একটি সবাই গিয়ে বলেছিলেন যে আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে, মিম বানানো হচ্ছে, আমি ব্যাপারটি এনজয় করছি। কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন। তো ঠিক এই জায়গায় এসে তিনি আসলে সেই সমালোচনাগুলো গ্রহণ করার বদলে তিনি সেগুলো উপভোগ করছেন, তাকে নিয়ে করা ট্রলগুলো তিনি উপভোগ করছেন। তো এই ব্যাপারটা আসলে যতটা বেশি কনসার্নিং তার ব্যক্তিগত জীবনের জন্য বা ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য, তার চেয়েও বেশি কনসার্নিং মনে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য। কারণ বর্তমান সময়ে এসে শিক্ষার ব্যবস্থা এবং ধরন এমনভাবে বদলেছে, পাশাপাশি শিক্ষার্থীদের মনোভাবও এমনভাবে বদলেছে যে আজকে থেকে 20 বছর আগে যেই ব্যাপারগুলো, যে বিষয়গুলো অনেক বেশি রেলেভেন্ট ছিল, তা কিন্তু আজকে 20 বছর পরে এসে অতটা বেশি রেলেভেন্ট না। তো যার কারণে আসলে শিক্ষার যে গুরুত্বপূর্ণ অন্যান্য দিকগুলো রয়েছে সেগুলোর বদলে তিনি যে সারাদিনই আসলে নকল নিয়ে কথা বলে যাচ্ছেন, এই মনে হচ্ছে যে উনি 20 বছর পেছনেই পড়ে আছেন। হ্যাঁ, অনেকে মানে ফান করে বলছে যে ওনার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়ে নাই। এ নিয়ে আমরা টাইমস বাংলাদেশে আজকে একটি কার্টুনও ছাপিয়েছি, আপনি নিশ্চয়ই দেখেছেন। তো মানে 20 বছর আগের পৃথিবী আর আজকের পৃথিবী তো অনেক আকাশ পাতাল তফাৎ। এবং 20 বছর আগে টেকনোলজি কোথায় ছিল? 20 বছর আগে এআই ছিল না, চ্যাট জিপিটি ছিল না। তো এখন পুরা বিশ্ব চেঞ্জ হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে। তো উনি ওইসব বিষয়গুলোতে মনোযোগ না দিয়ে উনি উনি 20 বছর আগে কি করেছেন। তো এটাতে তো আমাদের শিক্ষা ব্যবস্থায় তো একটা অনেক বড় প্রভাব ফেলবে। দেখুন, আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তাকে কিন্তু নেটিজেনরা হেলিকপ্টার মিলন নামে ডাকেন। এর কারণ হচ্ছে তিনি 20 বছর আগে ঢাকার বাইরের প্রত্যন্ত এক অঞ্চলে গিয়ে আসলে হেলিকপ্টারে চড়ে গিয়ে সেখানে নকল রোধ করেছিলেন। কিন্তু ঠিক একই ধরনের পরিস্থিতি যদি এখন হয় তা কিন্তু আসলে সম্ভব না, কারণ
এখান থেকে হেলিকপ্টার ফ্লাই হওয়ার আগেই সেখানে খবর পৌঁছে যাবে যে শিক্ষামন্ত্রী আসছেন। কিন্তু এখন তো আগের মতো নকল করে না আর। মানে 20 বছর আগে যেভাবে নকলের প্রয়োজন ছিল, এখন তো ওই ব্যবস্থাটাই নাই। না অবশ্যই মানে নকল করলে বর্তমানে- সেটি এখন অন্য উপায়ে করা হয়, এবং সেটি উনি হেলিকপ্টার কেন সুপারসনিকে গেলেও ধরতে পারবেন না। হ্যাঁ, এক্ষেত্রে আসলে যারা শিক্ষাবিদ রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার প্রশ্ন থেকে শুরু করে উত্তরপত্র যাচাই মূল্যায়ন তা এমনভাবে বিবর্তন হয়েছে এবং এমনভাবে উন্নত হয়েছে যে আসলে একটা নকল দিয়ে সম্পূর্ণভাবে সেই পরীক্ষা সম্পন্ন করাও সম্ভব না। তো শিক্ষামন্ত্রী যে বারবার বলছেন যে নকল রোধ করতে হবে, নকল নিয়েই ওনার সকল বক্তব্য, তো নকল আসলে এত বড় সমস্যা কিনা সেটাই কিন্তু শিক্ষাবিদদের বারবার সমালোচনায় উঠে আসছে যে এর চেয়ে আরো বড় বড় সমস্যা রয়েছে এবং নকল একমাত্র সমস্যা নয়। তো উনি 20 বছর আগে নকলের বিরুদ্ধে যুদ্ধ করে অনেক নাম কুড়িয়েছেন, ওইটাকেই তিনি বারবার সামনে নিয়ে আসতেছেন। কিন্তু আমাদের ধরেন অনেক সমস্যা তো আছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায়, তো সেগুলোর দিকে তো মনোযোগ দেওয়া উচিত। না অবশ্যই দেখুন, নেটিজেনরা কিন্তু বারবারই বলছেন যে তিনি আসলে বর্তমানে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো শুধুমাত্র অ্যাটেনশন সিক করা ব্যতীত আর কোনো কাজ নয়। যার একটি উদাহরণ হিসেবে কিন্তু বারবার উঠে আসছে যে সংসদে লাফিয়ে প্রবেশ করা। তো একজন শিক্ষামন্ত্রী তিনি তখন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে যখন শপথ নিতে যান তখন তিনি লাফিয়ে সংসদে প্রবেশ করলেন, তখন থেকেই তার আসলে অ্যাটেনশন গেইন করার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে ওনার বক্তব্যগুলো বারবার যখন আমরা দেখতে পাই, উনি আসলে চটকদার বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে আসলে রেলেভেন্ট থাকতে চেয়েছেন, কিন্তু উনি যে আসলে বুঝতে পারছেন না যে শুধুমাত্র নকল এখন সমস্যা নয় বা শিক্ষা ব্যবস্থা কতটা বদলেছে, এবং তিনি সেই সমালোচনাগুলো গ্রহণও করছেন না। যাই হোক, আমার মনে হচ্ছে যে শিক্ষামন্ত্রীর আসলে শিক্ষিত হওয়ার, নিজেকে আপডেট করার আসলে খুব প্রয়োজন। সেটা যদি না হয় তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার কি হাল হবে এটা আমরা আসলে এখনই আঁচ করতে পারি।